নমস্কার, আমি চন্দ্রানী। আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে এলাম। যদি আমার গল্প ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। অনেক দিন পর আজকে আমাকে কেউ ডেকে বলল, নিহারিকা ওঠ, একটি বাচ্চার কিন্তু জ্বর এসেছে। হ্যাঁ, আমি নিহারিকা, একটি অনাথ আশ্রমে চাকরি করি। আজ এই অনাথ বাচ্চাগুলোকে নিয়েই আমার জীবন কেটে যাচ্ছে। ঠিক আর 3টে বছর আগে এরকম কিন্তু আমার জীবনটা ছিল না। আমি মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাই, সেখানে শ্বশুর শাশুড়ি থাকে। আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়ে গেল। আজকে একটি অনাথ স্কুলে আমি চাকরি করছি। আমার স্বামী মারা গেছেন প্রায় 7-8 বছর হয়ে গেছে। আগে আমি শ্বশুর বাড়ি থাকতাম, শ্বশুর শাশুড়ি আর আমি, বিধবা বউ। আমার একটি দেওর ছিলেন রাতুল। রাতুল চাকরি সূত্রে বম্বেই থাকত। আমার খুব ভালোবাসত, সবসময় বৌদি খোঁজ খবর নিত। আমার হাজবেন্ড হঠাৎ স্ট্রোক হয়ে মারা যান। খুব ভালো ছিলেন আমার স্বামী, তাই আর কোনোদিনই ভাবিনি যে অন্য কাউকে বিয়ে করব আর সংসার করব। শ্বশুর শাশুড়িকেই বাবা মা হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। আমি একটা মাত্র মেয়ে, ইউনিভার্সিটিতে পড়েছি, যথেষ্ট ডিগ্রি আছে আমার, কিন্তু তখন কোনোভাবেই চাকরি পাইনি। তাই বাবার পছন্দ করা ছেলের সাথেই আমার সম্বন্ধ করে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর একটা সুখী সংসার পাই, স্বামী, শ্বশুর শাশুড়ি আর একটা ছোট্ট দেওর। আমার থেকে বছর 3 ছোট রাতুল। হঠাৎ করে স্বামী চলে যায়, হঠাৎ অসুস্থ হওয়ার পর। বেশ কাটছিল এই 6-7টা বছর, একদম আমি একা। বাবা মাকে নিয়ে এইভাবেই রয়েছি। কখনো আমার বাবা মার কাছে কদিন কাটিয়ে আসি, কখনো শ্বশুর শাশুড়ির কাছে কাটিয়ে আসি। বিধবা বলে শ্বশুরবাড়ির অনেক রিলেটিভ অনেক রকম কথা বলে, তুমি একাদশী কেন করো না, তুমি ওটা কেন করো না। কিন্তু আমার শাশুড়ির কোনো নিয়ম কানুন নেই। আমাকে ভীষণ সে মেয়ের মতো ভালোবাসে। বড় বৌমা, তোমার কোনো নিয়ম কানুন করতে হবে না, তুমি এইভাবেই থাকবে আমাদের মেয়ের মতো। রাতুলও আমার খুব খোঁজ খবর নেয়। রাতুলের একটা বাজে দোষ ছিল, সেটা আমার শাশুড়ি ছোটবেলা থেকে বলতো। কারণ রাতুল নাকি সবসময় বাজি খেলায় খুব খেলত, সবসময় বন্ধুদের সাথে বাজি লড়ে জিতত। কখনো পড়ছে, কখনো রেজাল্টে, কখনো বড় বড় গেম শোতে খালি বাজি লড়ত। এইভাবেই নাকি রাতুল থাকতো। যাই হোক, আমিও এটা নিয়ে খুব ঠাট্টা তামাশা করতাম। অনেক তো হলো রাতুল, এবার তো বিয়ে শাদিও করতে হবে। হ্যাঁ বৌদি, করবো করবো, এরম করে কয়েকটা বছর গেল। আজ রাতুল এসেছে অনেকদিন পর, বেশ গল্প টল্প করে কেটে গেল। রাতুল গেল পাড়ার ক্লাবের বন্ধুদের সাথে আড্ডা মারতে। পাড়ার বন্ধুরা হঠাৎ করে রাতুলকে বলেছিল, হ্যাঁ রে, তোর ওই যে বিধবা বৌদিটা আছে না, এখনো কি সুন্দরী বলতো? এই 6 বছর কি করে একা থাকছে বলতো? তার কি কোনো চাহিদা নেই নাকি রে? আমাদের তো খুব ইচ্ছে করে, বৌদি যখন বাজারে যায়, দোকানে যায়, তোর বাবা মার জন্য যখন ওষুধ আনতে যায়, ভাবি একটু বৌদির হাতের ছোঁয়া লাগবে না। বৌদি একদম ডক ডক করে হাঁটে, ডক ডক করে আসে। তার হাঁটা চলাতে যেন একদম অদ্ভুত ব্যাপার, দেখলেও যেন ভয় করে। আচ্ছা, তোর কখনো মনে হয়নি এত বছর বৌদি একা, কোনো ছেলে মেয়ে হয়নি? দাদা তো তোর হঠাৎ করে চলে গেল। কি বলিস না, আজে বাজে কথা। এতদিন পর বম্বে থেকে এসছি, একটু আড্ডা মারবো, বাড়ি চলে যাবো। আরে শোন শোন, ওরকম সেজে ঢং করে থাকে, তা বলে কি ইচ্ছে টিচ্ছে নেই নাকি? এত ইয়াং বউ তোদের বাড়িতে, সারাক্ষণই তোর বুড়ো বাবা মার সাথে পড়ে রয়েছে। আমরা তো পাড়ায় খুব বলি, কিন্তু জানিস পাড়ার সব বাড়ির যে বউরা শাশুড়িরা আছে না, তারা কিন্তু তোর বৌদিকে ভীষণ ভালোবাসে। বলে পাড়ায় নাকি এরকম একটা বউ হয় না। 6 বছর ধরে স্বামী মারা গেছে, অথচ দেখো একটা বাজে কথা নেই, বাজে ছেলেদের সাথে মেশা নেই। কত শিক্ষিত মেয়ে, চাকরি বাকরিও কিছু করে না, শ্বশুর শাশুড়ির পেনশন আর দেওর পাঠায়, আর বরের পেনশনই চলে যাচ্ছে। কারণ তোর দাদা তো একটা বড় সরকারি চাকরি করতো, তাতেই নাকি তোর বৌদির হয়ে যাচ্ছে।
ওরা অদ্ভুত লাগে রে, এত সুন্দরী অথচ একটু, আচ্ছা তোর কখনো মনে হয় না যে মেয়েটাকে একটু মোল্ড করে দেখ, মেয়েটাকে একটু পটা, তোর কি ইচ্ছে হয় না রে? তুই এমন একটা ছেলে, বাড়িতে এরকম একটা জলজান্ত সুন্দরী মহিলা থাকতে তুই কিনা বম্বে চাকরি নিয়ে পড়ে আছিস, তোর কোনোদিন মনে হয় না বউটা একা একা রয়েছে? এই এসব বাজে কথা ছাড়বি, দূর, তোর দ্বারা জীবনে আর কিছু হবে না। আমরা কত এদিক ওদিক করে ফেললাম। আরে যদি তোর বৌদি একটু হাই ঠাই করতো রাস্তায়, তাহলে আমি তোর বৌদির কাছে চলে যেতাম। বাজে কথা বলিস না। আরে বাজে কথা কিসে, এটাই বাস্তব রে। একটা বউর কোনো চাহিদা নেই, সারা জীবন 6 বছর ধরে বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে পাড়ায়, তারপরে এত সুন্দরী, এত স্টাইলিস্ট, ভাবা যায় নাকি কিরকম করে আছে? ছাড় তো, এখন ফোনে কত রকম বয়ফ্রেন্ড হতে পারে, তুই কি জানিস? কিছু খবর রাখিস বৌদি? আমার বৌদি কিন্তু ওরকম নয় রে। আরে চুপ করতে চুপ করতে, আমাদের পাড়ার যেসব শাশুড়িরা আছে না, তারা ভীষণ ভালোবাসে। আমার মাও তো বলে তোর বৌদির মতো নাকি মেয়েই হয় না। ভাবতেই অবাক লাগে, এমন কি চরিত্রবান মেয়ে যার জন্য পাড়ার লোক একবারে অবাক হয়ে যায় তোর বৌদির জন্য, প্রশংসায় যেন পঞ্চম। যৌবন তো গা বেয়ে বেয়ে পড়ছে, তোর কখনো মনে হয়নি? আরে খা খা, আজকে ড্রিঙ্ক আনলাম। আরে খা তো, পেট পুড়ে খা। আর শোন, চিকেন ললিপপ এনেছি, খেয়ে দে বাড়ি যা। নিজেকে একবার ভাব, অত সুন্দরী একটা বাড়িতে মেয়ে থাকতে তুই একদম সন্ন্যাস হয়ে ঘুরছিস। তুই তো তাই, অত বাড়িতে একটা ওরকম সুন্দরী যুবতী বৌদি থাকতে তার সাথে কিনা থাকবি, তা কিনা তোর তো কোনো রসকসই নেই। তুই জীবনে কি পেলি বলতো? 6 বছর ধরে বউটাকে দেখছিস, তা এর সাথে একটু সম্পর্ক করতে পারলি না? আমার যদি কোনো বৌদি থাকতো না রে রাতুল, আমি কবে, রাঘব চুপ করে যা। আরে তোর দ্বারা জীবনেও হবে না। বাজি লড় বাজি লড়, বাজি লড়ে দেখ, তুই জীবনেও পারবি না। তবে ওই মেয়ের বাড়িতে যদি আমি থাকতাম না, একদিনে ওই মেয়েকে আমি কখন হাতের মুঠোয় করে ফেলতাম, কবে আমার সবকিছু বিছানায় এসে যেত ওই বউ, তুই ভাবলি কি করে? দেখ, আমার না এসব একদম ভালো লাগছে না। ঠিক আছে, তোর সাথে বাজি লড়ল, আমি যা করতে পারি রাতুল, তুই করতেই পারবি না। নে নে খা। বাড়ি গেলাম রে, আজকে আর ভালো লাগছে না, অনেকটা বেশি পড়ে গেল পেটে। রাঘব সন্তুকে বলল, হ্যাঁ রে, রাতুলকে কিন্তু আজকে উস্কে দিলাম। ছোট থেকে তোর খুব বাজি লড়ার গেমে খেলে, তা আজকে মনে হচ্ছে না এই বাজিতে রাতুল হারবে না জিতবে। কিন্তু রাতুলের কিন্তু নেশা বাজি লড়া, বাজিতে জেতা, তাই না রে? এত বছর পাড়ায় মিশছি ছোট থেকে, রাতুলকে চিনি না? আজকে রাতুলকে একটু উস্কে দিলাম, দেখ আজ রাতেই কিছু একটা হবে। এই না না, বৌদিকে যথেষ্ট সম্মান দেয়। কেন রাঘব, তুই রাতুলকে এসব আজে বাজে কথা বললি? আরে বলবো না মানে কি, আরে একটু রাতুলকে উস্কে দিলাম, দেখলাম বৌদিটা কত সচরিত্রবান মেয়ে, আর রাতুলও কত সচরিত্র ছেলে। দেখা যাক না, ওদের পাড়ায় তো বৌদির সুনাম, মেয়ে সুনাম একদম, তা দেখি মেয়েটা কিরকম। রাতুল হঠাৎ খুব ড্রিঙ্ক করে আজ বাড়ি ফিরেছে, চারিদিকে প্রচন্ড ঝড়ঝড়। বাড়িতে ঢুকে মাকে বলল, আজ আমি আর কিছু খাবো না, বন্ধুর বাড়ির থেকে না খেয়ে এসেছি। হঠাৎ করে আমার দিকে রাতুল তাকালো, ঠিক অদ্ভুত ভাবে। কোনোদিন রাতুল এভাবে তাকায় না। 4 দিন হলো বম্বে থেকে এসেছে, আমিও সবকিছু সেরে আমার নিজের ঘরে চলে গেলাম। আজ নিজের ঘরের সামনে যে বারান্দাটা, সেখানে বসে দেখলাম খুব বৃষ্টি পড়ছে। আজ বড় একা লাগছে। আজ আমার অনিকেতের কথা খুব মনে পড়ছে। খুব ভালো ছেলে অনিকেত, আমায় খুব ভালোবাসত। আর 6টা বছর আমি একদম একা, আমার কোনো বন্ধুও নেই, না সোশ্যাল মিডিয়া, না ফেসবুক, কিচ্ছু নেই। আমি একজন বিধবা বউ। 6টা বছর তো কেটে গেল, বাকি মাঝে মাঝে অনিকেতের সে ভালোবাসার মুহূর্তগুলো খুব মনে পড়ে। প্রত্যেকটা রাত অনিকেতে। আমি আর অনিকেত যখন বাবা হওয়ার প্ল্যান করলাম, তখন অনিকেতের হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আর মা হওয়াটাও আমার হলো না, না আমার কোনো পিছু টান আছে না কিছু। এইভাবেই 4টে জীবনের সাথে লড়াই করছি, ওদিকে আমার বাবা মা আর এদিকে শ্বশুর শাশুড়ি। এই হলো আমার জীবন, 4টে ছেলে মেয়েকে নিয়ে। কি অদ্ভুত না? কোনো কোনো সময় রাত্রে যখন একা শুয়ে থাকি, তখন মনে হয় অনেকের যদি পাশে এসে আবার আমাকে একটু ছুতো,
আমার একটু ভালোবাসতো, কিন্তু কোথায়? অনিকেতের ফটোর দিকে তাকিয়ে থাকি আর ভাবি, অনিকেত তুমি ফিরে আসো, একবার ফিরে আসো। আমি বড় একা অনিকেত, বড় একা। আজ যে আমার কেউ নেই অনিকেত। 6টা বছর কোথায় হারিয়ে গেলে অনিকেত? কোথায় আমাদের সেই সুন্দর জীবন, হানিমুন, কত স্বপ্ন, সব হারিয়ে গেল। রাত তখন 12:30 বাজে। আমার দরজায় কড়াটা নক নক করছে, ঠক ঠক। আমি জিজ্ঞেস করলাম, কে? বাবা? না বৌদি, আমি রাতুল। কেন গো? একটু দরজাটা খোলো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। এত রাতে ঘুমোওনি রাতুল? না, ঘুম আসছে না, আর এত বৃষ্টি পড়ছে, আজকে তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা খুলছি। আমি তাড়াতাড়ি গায়ের চাদরটা জড়িয়ে দরজাটা খুললাম। দেখলাম রাতুল একদম মত্ত অবস্থায় এসে আমার খাটে বসল। বললো, দরজাটা বন্ধ করে দাও বৌদি, তোমার সাথে আমার অনেক কথা। আমি বললাম, কিসের কথা? কাল সকালে বললে হবে না? রাতুল, তুমি একদম ড্রিঙ্ক করে আছো, আর এত কেন খেয়েছো? বন্ধুরা খাইয়ে দিল বৌদি। বন্ধুরা বললো বলে শুনবে? আজ অব্দি তোমার দাদা এক গ্লাস কেন ছুঁয়েও দেখতো না। আর তুমি কিরম ড্রিঙ্ক করো? যখনই বম্বে থেকে আসো বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারো, আর কিভাবে খেয়ে আসো রোজ রাতে। থাক না বৌদি, এই তো 3-4 দিন থাকবো, তারপর চলে যাবো। তোমার সাথে আজকে আমার অনেক কথা আছে বৌদি। আচ্ছা বৌদি, এই 6টা বছর কখনো তোমার মনে হয়নি তোমার জীবনে কিছু প্রয়োজন আছে? কেন, আমার তো কিছু মনে হয়নি রাতুল। না, আমি এমনি বললাম। জানো বৌদি, আমি তোমাকে রোজ দেখি আর রোজ ভাবি, বম্বেকেও ভাবি। ভাবতে ভাবতে আমি তোমায় যেন আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। রাতুল, তুমি আমার থেকে বছর 3-এর ছোট, আমার ভাইয়ের মতো। আমি জানি তোমার থেকে আমি ছোট, তুমিই বা এইভাবে জীবনটা কি করে কাটাচ্ছ? কি করে কাটাচ্ছ তুমি এইভাবে সব কিছু শেষ করে? বাবা মা বলেছে মেয়ের মতো থাকতে, তা বলে থাকবে। জীবনে শখ নেই, আহ্লাদ নেই, কিচ্ছু নেই। তোমার ইচ্ছে হয় না আবার কাউকে পাওয়ার? না, আমার একদম ইচ্ছে হয় না। আস্তে আস্তে রাতুল আমার দিকে এগিয়ে এলো। আমি যত বললাম, রাতুল তুমি সরে বসো, রাতুল বলল না। হঠাৎ করে আমার ঠোঁটে জোর করে, খুব জোর করে আমাকে শুইয়ে দিল। তারপর একদম রাক্ষসের মতো, নরখাদকের মতো আমার শরীরকে কামড়ে শেষ করে দিল। রাতুল! আমি অবাক হয়ে গেলাম। তারপর রাতুল ঘুমিয়ে পড়ল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে, আজ আমার কি হলো? রাতুল কিনা আমাকে ভালোবাসে? নতুন করে ভাবতে শুরু করলাম রাতুলকে নিয়ে। কিন্তু রাতুল তো মত্ত অবস্থায় ছিল। ভোর 4টে বাজতে বাজতে একটা ফোন এলো রাতুলের ফোনে। রাতুল ঘুম। আমি রাতুলকে ডাকার আগে ভাবলাম ফোনটা একটু শুনি। আমি ফোনটা তুলতে হঠাৎ করে রাতুলের বন্ধু রাঘব বলল, কিরে রাতুল, কিছু হলো না কিরে? বললাম না একটু বলবি, দেখবি মেয়ে গলে গেছে। কিরে, বাজি তার মানে জিতে গেছিস, বাজি লড়ে গেছিস? শোন, 1000 টাকা বাজিতে কিন্তু বলেছিস, আজই কিন্তু রাত্রে খাওয়াবি। তাহলে বাজিতে হেরে গেলি না জিতে গেলি মেসেজটা করে জানিয়ে দিস। তারপর আমি অবাক হয়ে গেলাম, রাতুল বাজি লড়েছে আমাকে নিয়ে। আমি অবাক চোখে আয়নার সামনে নিজেকে দেখলাম, সারা শরীরে আমার কামড়ানোর দাগ। তারপর রাতুলকে ডাকলাম, রাতুল তুমি ওঠো। রাতুল ঘুম ভেঙে উঠে বলল, আমাকে দরজাটা খুলে দাও, আমি বাইরে বেরো। কোনো কথাই বলল না আমার দিকে, একবারও তাকালোও না রাতুল। রাতুল বেরিয়ে গেল। তারপর বুঝলাম যে রাতুলের তো ছোট থেকে বাজি লড়ার নেশা। পরের দিন থেকে রাতুল আমার সাথে আর কোনো কথাই বলে না। তার পরের দিন তাড়াতাড়ি হঠাৎ করে মাকে বলল, আমার অফিস থেকে একটা কাজ এসেছে মা, আমি কিন্তু আজ চলে যাচ্ছি বম্বে। মা বলল, এই তো এলি, বললি যে 1 মাসের ছুটি নিয়ে এসেছিস। না না, আমার আজকেই ফিরতে হবে। 5-6 দিন পর আমার শাশুড়ি বলল, জানো তো রাতুল বিয়ে করছে, বম্বেই নাকি মেয়ে থাকে, ঐশী, ওর অফিস কলিগ। আমি তো শুনে খুব খুশি বৌমা, বলো। আমি অবাক হয়ে গেলাম। কতবার রাতুলকে ফোন করেছি, রাতুল কোনো ফোনের উত্তরও দেয় না, কোনো মেসেজও করে না। বলে, বৌদি
ওসব ভুলে যাও, একটা রাত্রির ঘটনা, এটা আমাদের সমাজে হয় না। আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমি আজ রাতুলের ভোগের বস্তু হলাম? আমি কিনা ভোগের বস্তু হয়ে গেলাম? রাতুল বাজি লড়ে আমাকে ভোগ করলো। সেদিন বাজারে গিয়ে রাতুলের বন্ধুগুলোকে দেখলাম, চোখগুলো যেন রাক্ষসের খিদে আমার দিকে। বাড়ি ছুটে আসলাম। শাশুড়ি বলল, বাজার করলে না? বললাম, আমার শরীরটা মা ভালো লাগছে না, আমি কিছুদিন আমার বাড়ির থেকে ঘুরে আসছি। হ্যাঁ বৌমা, তুমি ঘুরে এসো। 7 দিন 10 দিন আমি ও বাড়িতে রয়ে গেলাম। নিজেকে ভাবলাম, আমি এত কলেজ ইউনিভার্সিটি এত কিছু করার পর আজ আমার সাথে একটা ভোগের বস্তু হল। শেষ পর্যন্ত অনিকেতের ভাই রাতুল, যাকে আমি বিয়ের দিন থেকে ভাইয়ের মতো মনে করেছিলাম, তারপর আস্তে আস্তে রাতুলকে দেখে একটু স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন! আমার মতো মেয়ে সত্যি স্বপ্ন দেখতে পারে না। সত্যি মনে হয় অপয়া, না হলে কি স্বামীকে খাই? অনেকেই তো বলেছে, পিসি শাশুড়ি মামি শাশুড়ি এত অল্প বয়সে আমাদের ছেলেটাকে খেলো, দূর তোমার বউ অপয়া। কিন্তু আমার শাশুড়ি মানুষটা ভীষণ ভালো, শ্বশুর মানুষটাও খুব ভালো, কিন্তু সমাজ পাড়া কেউ আমাদের মানবে না। যে মানার সেই তো আমার এখন আর ফোন তোলে না। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ করে শাশুড়ির ফোন, রাতুলের বিয়ে ঠিক হয়ে গেছে, রাতুল আসছে কলকাতায়, তুমি কিন্তু 2 দিনের মধ্যে বাড়িতে এসো, অনেক কেনাকাটা আছে, তুমি তো আমার বড় মেয়ে, তাহলে বলো ঐশীও আসছে আমাদের বাড়িতে। আমি অবাক হয়ে গেলাম, রাতুল আসছে? 1 মাস আমি বাবা মার কাছেই ছিলাম। বাবা মা অনেক প্রশ্ন করেছে, তোর কি হলো? আমি বললাম, আমার কিচ্ছু হয়নি বাপি, আমি যাই, ও বাড়ি যেতে হবে। হ্যাঁ রে, রাতুলের তো বিয়ে, এবার তোর একটা সঙ্গী হলো। বললাম, সঙ্গী? আমার কোনো সঙ্গী নেই বাপি, আমি একা। তোমরা দুজন আছো, আমি একা। আসলাম শ্বশুর বাড়ি। সেই ঘরটায় না আর দাঁড়াতে ইচ্ছে করছিল না, যে ঘরটায় অনিকেতের সাথে আমার সুন্দর স্বপ্ন ছিল। সেই বিছানাটার দিকে তাকালে মনে হয় রাতুল আমাকে খেতে আসছে, রাক্ষসের খিদে। অথচ আজ বাড়িতে হই হুল্লোড়। কাল রাতুলের বিয়ে নাকি? রেস্টি করে বিয়ে করছে, সেরকম বড় কোনো অনুষ্ঠান নয়। রাতুল সকালেই এসে পৌঁছাচ্ছে। দেখলাম রাতুল সকালে এসে গেল পরের দিন। রাতুলের চোখ দুটো যেন অদ্ভুত লাগছে, আমার দিকে তাকালেও না, কথাও বলল না। তারপর আমি সুন্দর করে সাজলাম, একটা অফ হোয়াইট ঢাকাই জামা পরলাম। আজ মোটা করে আমি চোখে কাজল দিলাম, চুলটা উড়ো উড়ো করে দাঁড়ালাম। রাতুলের আজকে রেস্টি ম্যারেজ হচ্ছে, আমারই সাথে। ঐশী মেয়েটা খুব মিষ্টি মেয়ে, আমার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারপর রাতুলের ফোনে একটা ফোন করলাম। রাতুল আমার ফোনটা ধরল। কিছু বলবে বৌদি? বললাম, তোমার হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখো রাতুল। রাতুল হঠাৎ করে কেমন ঘাবড়ে গেল। হোয়াটসঅ্যাপটা দেখে বলল, বৌদি এটা তুমি কি করেছো? কখন করলে? কেন করলে? তুমি যা চাও বৌদি আমি তাই দেব, আমার একটা ভুল হয়ে গেছে বৌদি। আমি হা হা করে হাসলাম। তারপরে বললাম, রেজিস্ট্রিটা তো হয়ে গেল রাতুল, বেশ, আজ তোমাদের ফুল সজ্জা না? বৌদি তুমি এ কাজ করো না বৌদি, তুমি এ কাজ করো না বৌদি। রাতুল, আমার কিচ্ছু চাওয়ারও নেই, আমার কিছু পাওয়ারও নেই, আমার কোনো সন্তানও নেই, আমি একা। আমি কখনোই ভোগের বস্তু নই রাতুল, আমি অনিকেতের স্ত্রী, কিন্তু আমি তোমাকে শাস্তি দিয়েই ছাড়ব রাতুল। তারপর রাতুল এগিয়ে গেল নিজের ঘরে। ঐশী তার বাবা মার সাথে অনেকক্ষণ গল্প করছে। তারপর রাতুল দেখলো ঐশীর মুখটা কালো হয়ে আসছে। হঠাৎ করে ঐশী কার সাথে ফোনে অনেকক্ষণ কথা বলছে। বাবা মাকে বলল, আজই রেজিস্ট্রি হলো, আজই আমাদের ডিভোর্স হয়ে যাক বাপি। হ্যাঁ হ্যাঁ, এই ছেলের সাথে থাকা যায় নাকি? এত বছর রাতুলের সাথে আমি প্রেম করেছি অফিসে, অথচ দেখো নিজের বৌদিকে কিভাবে করেছে। দেখো বাপি ভিডিওটা দিদিভাই পাঠিয়েছে, যাকে আমি সম্মান দিয়েছিলাম। এই মানুষটাকে আমি রাক্ষস মনে করি, এর সাথে থাকা তো অসম্ভব। চলো বাপি, কালকে ডিভোর্সটা পাঠিয়ে দেবো। কি অভাগা মেয়ে বলো তো, আজ আমার বিয়ে, কাল আমার ডিভোর্স। আমার শ্বশুর শাশুড়ি অনেকবার বলছে, কি হলো কি হলো নিহারিকা, রাতুল আর ঐশীর কি হলো গো, বলো না মা। আমি বললাম, আমি কিচ্ছু জানি না,
আমি শুধু চোখে এত মোটা করে কাজল পরেছি। রাঘব, সন্তু সব বন্ধুগুলো নরখাদকগুলো এসে দাঁড়িয়েছে। আমি তাদের দিকে মুচকি মুচকি হাসছি। লালায়িত হাসি আমার চোখে আর মুখে। তারপর রাতুল ঐশীকে টানতে টানতে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না? আমাকে তুমি বিশ্বাস করো না? ঐশী বলল, না, আমি একদিনের জন্য বিশ্বাস, আমায় ক্ষমা করে দাও ঐশী, আমায় ক্ষমা করে দাও। আঙ্কেল আন্টি আমাকে ক্ষমা করে দিন, একটা ভুল। ঐশী বলল, আমি পুলিশে কমপ্লেন করেছি তোমার নামে, থানা থেকে লোক আসছে। হঠাৎ করে ঐশীকে টানতে টানতে 3 তলার সিঁড়ি থেকে রাতুল ধাক্কা মেরে দিল। ঐশী! অথচ রাতুল ঠিক ধাক্কা মারতে চায়নি, ধাক্কাটা হয়তো অ্যাক্সিডেন্টলি লেগে গেল। 3 তলা থেকে ঐশী পড়ে যায় 1 তলায়। হঠাৎ করে ঐশীর ব্রেনে চোট পেল। ওখানে ঐশীর ডেট। ঐশীর বাবা মা হাঁ করে তাকিয়ে রইল। ঐশী শেষ। আর আমি অট্টহাসির হাসি আসলাম। চারিদিকে তখন পুলিশ। পুলিশকে বললাম, নিয়ে যান এই নরখাদক আমার দেওরকে, নিয়ে যান। রাতুল খালি বলল, বৌদি আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, এই ভুলের কোনো ক্ষমা নেই। ছোট থেকে তুমি খালি বাজিতে যেত না, তোমার নেশা, তা বলে তুমি বৌদির মতো দিদিকেও তুমি বাজিতে করলে না, তাই আজ তুমি বাজিতেই হেরে গেলে রাতুল তোমার বৌদির কাছে। আজকে আমি তোমার বাড়িতে আতশবাজি জ্বালাবো, আতশবাজি। হা হা করে আমি হাসলাম। আমি শান্তি পেলাম। তারপর ওই বাড়ি ছেড়ে আমার বাবার বাড়ি চলে আসলাম। তারপর রাতুলের কেস হলো। ঐশীর মৃত্যুর জন্য রাতুল দায়ী। ঐশীর বাবা মাও জানল। রাতুল যাবজ্জীবন কারাদণ্ড। আমি বাড়ি ছেড়ে একটা পাহাড়ি জায়গায় এলাম, একটি অনাথ স্কুলে চাকরি করি। এটাই হলো আমার জীবন, আর এটাই হলো নিহারিকার গল্প। তবে হ্যাঁ, আমার কোনো সন্তান ছিল না। আজ আমি অনেক সন্তানের মা। সবাই আমাকে এখানে মণিমা বলে ডাকে। আজ আমার একটা সন্তান নয়, হাজার হাজার সন্তান। নমস্কার।